এমন কিছু গল্প আছে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের মনে ভয় আর কৌতূহল জাগিয়ে রাখে। আজ আমরা ঠিক তেমনই এক ক্লাসিক অতিপ্রাকৃত কাহিনীর গভীরে ডুব দেব, যা যুক্তি আর নিরব্যাখ্যানো ঘটনার মাঝের ধূসর এক জগৎকে তুলে ধরে। চলুন প্রবেশ করা যাক সেই জগতে, যেখানে বিশ্বাস আর ভয় একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। গল্পের শুরুটাই হয় এই অমোঘ লাইনটা দিয়ে, জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। মানে এই একটা বাক্যই কিন্তু পুরো গল্পের সুরটা বেঁধে দেয় আর আমাদের মনে করিয়ে দেয় যে সব রহস্যের সমাধান সবসময় যুক্তির গণ্ডিতে পাওয়া যায় না। তো আমাদের গল্পের যিনি কথক, তিনি হলেন মানভূম জেলার চেরো নামের এক ছোট্ট প্রত্যন্ত গ্রামের মাইনর স্কুলের মাস্টার। গ্রামটা দেখতে সুন্দর, শান্ত, কিন্তু বাইরের জগৎ থেকে বেশ কিছুটা বিচ্ছিন্ন। তো নতুন জায়গায় এসে কথক যখন প্রথম গ্রামটা ঘুরে দেখতে বেরোলেন, তিনি এর শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। ছবির মতো সুন্দর একটা গ্রাম, কিন্তু এই শান্ত নির্মলতার আড়ালেই তার চোখে পড়ল এক পরিত্যক্ত মন্দির, যেন গ্রামের ওই শান্ত পরিবেশের বুকে এক জমাট বাঁধা আতঙ্ক। আর যেই না তিনি মন্দিরের দিকে এগোতে গেলেন, সঙ্গে সঙ্গে তার ছাত্ররা তাকে থামিয়ে দিল। তারা সতর্ক করে বলল, ওখানে গেলে নাকি অমঙ্গল হয়, অকল্যাণ হয়। মানে জায়গাটা ঘিরে এক অদ্ভুত ভয়। গ্রামের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানে ওই মন্দিরের কাছে যাওয়া বারণ। আর এই অলিখিত নিয়মকাই বুঝিয়ে দিচ্ছিল যে এর পেছনে লুকিয়ে আছে কোনো এক গভীর অন্ধকার রহস্য। স্বাভাবিকভাবেই কথকের কৌতূহল আরও বেড়ে গেল। তিনি যখনই মন্দির বা তার দেবী সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করতে যান, দেখেন যে গ্রামের সবাই হয় প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছে, না হলে ভয়ে চুপ করে যাচ্ছে। এই রহস্যময় নীরবতা তাকে যেন আরও বেশি করে অনুসন্ধিৎসু করে তুলল। বেশ কিছুদিন পর কথকের সঙ্গে আলাপ হলো পাশের গ্রামের এক বৃদ্ধ পোস্টমাস্টারের। তার নাম চন্দ্র পাণ্ডা। আর তিনি প্রথম ব্যক্তি যিনি অবশেষে সেই মন্দিরের পেছনের অন্ধকার ইতিহাসটা বলতে রাজি হলেন। তো চন্দ্র পাণ্ডা যা বললেন তা হলো, এই রঙ্কিনী দেবী আদতে ছিলেন এক স্থানীয় উপজাতির দেবী। অনেক পরে হিন্দু বসতি স্থাপনকারীরা তাকে নিজেদের দেবী হিসেবে গ্রহণ করে, কিন্তু তার পুজোয় মিশেছিল নরবলির মতো এক ভয়ঙ্কর প্রথা। আর সময়ের সঙ্গে সঙ্গে তার পরিচয়টা যেন আরও বেশি হিংস্র, আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামবাসীদের এই ভয়টা আসলে কয়েকটা গভীর বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। যেমন তারা মনে করে রঙ্কিনী দেবী অন্য দেবদেবীর মতো নন, তিনি এক অসভ্য দেবী। তাকে অসন্তুষ্ট করলে মৃত্যু বা অমঙ্গল একেবারে নিশ্চিত। কিন্তু সবচেয়ে বড় ভয়টা হলো তার খড়গকে ঘিরে। কিংবদন্তিটা হলো, এই অঞ্চলে যখনই কোনো বড় মহামারী বা মরক আসে, তার ঠিক আগে দেবীর খড়গ নাকি তাজা রক্তে ভিজে ওঠে। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। গল্পটাও এবার এমন একদিকে মোড় নেয় যেখানে সেই ভয়ঙ্কর কিংবদন্তিটা কথকের একেবারে ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ে, এমনভাবে যা তিনি হয়তো কখনো কল্পনাও করতে পারেননি। তো বেশ কয়েক বছর পর কথক একদিন সেই বৃদ্ধ পোস্টমাস্টার চন্দ্র পাণ্ডাকে নিজের বাড়িতে চায়ের আমন্ত্রণ জানান। বাড়িটা ছিল পাথরের তৈরি, বেশ পুরনো আর মজবুত, অনেকটা দুর্গের মতো দেখতে। আর সেই সাধারণ চায়ের আড্ডায় গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দেয়। বাড়িতে ঢোকার পরেই ঘটল সেই অবাক করা কাণ্ডটা। চন্দ্রপাণ্ডা চারদিক দেখে একেবারে চমকে উঠে বললেন, এই বাড়িটাই তো রঙ্কিনী দেবীর পুরোহিত বংশের বাড়ি। ভাবুন একবার, ঠিক এই মুহূর্তে গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। কথক জানতে পারেন তিনি এতদিন যে বাড়িতে বাস করছেন সেটা আসলে সেই ভয়ঙ্কর দেবীর সেবায়িতদের বাড়ি। মানে যে কিংবদন্তিরা এতদিন শুধু শোনা কথা ছিল, সেটা হঠাৎ করে তার ব্যক্তিগত বাস্তবতায় পরিণত হলো। এবার আমরা গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে চলে এসেছি। একদিন কথক দুদিনের জন্য গ্রামের বাইরে গিয়েছিলেন, আর ফিরে আসার পরেই সেই ভবিষ্যৎবাণী যেন বাস্তব রূপ নিল। এই অংশটা থেকেই উত্তেজনা একেবারে চরমে পৌঁছাবে। তো কথক আর তার চাকর যখন দুদিন পর ফিরে এলেন, দেখলেন বাড়িটা ঠিক যেমন রেখে গিয়েছিলেন তেমনই আছে, তালাবন্ধ আর সুরক্ষিত। বাড়ি থেকে দেখে বোঝার উপায় নেই যে ভেতরে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে। আর এটাই ভেতরের আবিষ্কারটাকে আরও বেশি অবিশ্বাস্য করে তোলে। কিন্তু তালা খুলে ভেতরে ঢুকেই তারা যা দেখলেন, তাতে রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। দরজার চৌকাঠের ঠিক ভেতর থেকে শুরু করে উঠোন জুড়ে চলে গেছে তাজা রক্তের ফোঁটার এক লম্বা সারি। একটা পুরোপুরি তালাবন্ধ বাড়িতে এটা কিভাবে সম্ভব? এই অসম্ভব দৃশ্যটা মনে এক অশুভ ভয়ের জন্ম দিল। রহস্যটা আরও গভীর হলো যখন দেখা গেল যে রক্তের ফোঁটাগুলো সোজা একটা স্টোররুমের দিকে গেছে। এমন একটা ঘর যেটা বছরের পর বছর ধরে তালাবন্ধ। তাহলে প্রশ্নটা হলো, এই রক্ত এলো কোথা থেকে আর গেলই বা কোথায়?
অনেক চেষ্টার পর সেই ঘরের তালা ভাঙা হলো, আর ভেতরে তারা যা খুঁজে পেলেন সেটাই ছিল সেই কিংবদন্তির বাস্তব রূপ। একটা মরিচা ধরা হাতলবিহীন খড়গ, কিন্তু তার চওড়া ফলাটা টকটকে লাল, পুরোটাই তাজা রক্তে মাখানো। এতটাই তাজা যে মনে হচ্ছিল যেন এই মুহূর্তেও টপ টপ করে রক্ত ঝরবে। ঠিক এই একটা দৃশ্যেই যেন লোককথা আর কঠিন বাস্তব মিলেমিশে একাকার হয়ে গেল। কিন্তু আসল ভয়টা ছিল এর পরে। এই রক্তমাখা খড়গ তো ছিল শুধু একটা সংকেত। এই অতি প্রাকৃত ঘটনাটা কিভাবে এক ভয়ঙ্কর বাস্তব ট্র্যাজেডির সাথে জুড়ে গেল সেটাই এবার দেখার। ঠিক যেমনটা কিংবদন্তিতে বলা ছিল, খড়গ আবিষ্কারের ঠিক পরের দিনই চেরো গ্রামে প্রথম কলেরা রোগের খবর এলো, আর মাত্র 3 দিনের মধ্যে সেই রোগ মহামারীর আকার নিল, যাকে গ্রামের লোকেরা বলে মড়ক। কয়েক সপ্তাহের মধ্যেই সেই মড়ক আশেপাশের সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল, আর এক কথায় পুরো অঞ্চলটাকে ধ্বংসের মুখে ঠেলে দিল। এই ভয়ঙ্কর বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই স্কুল বন্ধ হয়ে গেল। কথকও আর এক মুহূর্ত দেরি না করে সেই গ্রাম ছেড়ে পালিয়ে গেলেন, আর কোনো দিনও সেখানে ফিরে আসেননি। কিন্তু গল্পের শেষে কথক আমাদের এক চমকে দেওয়া উপলব্ধির কথা বলেন। তিনি বলছেন, সেই হইতে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন রঙ্কিনী দেবী আসলে অমঙ্গলের কারণ ছিলেন না, তিনি ছিলেন তার বার্তাবাহক। তিনি শুধু আসন্ন ধ্বংসের সংকেত দিয়ে সবাইকে সতর্ক করে দেন। সাধারণ মানুষই তাকে ভুল বোঝে। তাহলে শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই যে এত সব ঘটনা ঘটল, রঙ্কিনী দেবীর এই রক্তমাখা খড়গ, এটা কি কোনো অশুভ শক্তির অভিশাপ ছিল, নাকি এক অজানা উপায়ে পাঠানো সতর্ক বার্তা? এই উত্তরটা হয়তো যুক্তির বাইরে, আপনাদের ভাবনার জন্যই তোলা রইল।